শুরু করছি প্রেমের পাঁচফোড়ন। লিখনিতে আফনান লারা। পর্ব সংখ্যা 9। মোহনগঞ্জ এসে ট্রেন থামলো। আহানা বাবুটাকে টাটা দিয়ে ট্রেন থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে চোখ বুলিয়ে নিচ্ছে। পাক্কা 2 বছর পর সে আবার মোহনগঞ্জ এসেছে। জি দাদি, ফোন নাম্বার সেভ করেছি, অবশ্যই কল করবেন আমাকে। আমিও করব। কার গলা এটা? ওই বাদুরটার? আহানা পেছনে ফিরে তাকালো। এত মানুষের ভিড়ে শান্তকে দেখতে পেল না সে। মনে হলো শান্তর গলা শুনলাম। ও এখানে কেন আসবে? আমিও না। আহানা একটা রিকশার খোঁজে এদিক ওদিক তাকাচ্ছে। শান্তর কানে ইয়ারফোন লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। গান চলতেছে আর সে এদিক ওদিক তাকিয়ে রিকশা খুঁজতেছে। ও মা, একটা রিকশাও নেই। আমাকে কি হেঁটে যেতে হবে নাকি? আহানা হাঁটা ধরলো রিকশা না পেয়ে। শান্ত অবশেষে রিকশা না পেয়ে হেঁটে চলল, কাঁধে একটা ব্যাগ আর হাতে ট্রলি ব্যাগ নিয়ে। মোহনগঞ্জের প্ল্যাটফর্ম থেকে বাম পাশে যে রোড গেছে তার থেকে ক্ষেত নামতে হয়। সেখান দিয়ে একটা ক্ষেত পার হলেই মেন রোড। আহানা তার হাতের ব্যাগটা মুঠো করে ধরল, নামলো খেতে। শান্ত রিকশার খোঁজ না পেয়ে বাধ্য হয়ে সেও খেতে নামলো। আশেপাশে কেউ নেই, শুধু সামনে দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে। আহানা নতুন জামা পরে এসেছিল, তাই আজ শান্ত ওকে ঠিক চিনতে পারলো না। তবে চুল দেখে শান্তর কেমন জানি মনে হলো এটা আহানা। আর হাত ঝুলিয়ে হাঁটার স্টাইল দেখেও আহানা মনে হচ্ছে। শেষে কনফিউশন দূর করতে শান্ত চিৎকার দিয়ে বলল, আহানা। আহানা চমকে দাঁড়িয়ে পড়ল, পেছন ফিরে তাকালো শান্তর দিকে। শান্তও চমকে গেল আহানাকে দেখে। আপনি? তুমি এখানে? আপনি এখানে কি করতেছেন? আমাকে ফলো করতে করতে এত দূর চলে এসেছেন? আজব তো, তোমাকে ফলো করবো কেন আমি? আমি আমার বাসায় যাচ্ছি ঈদের ছুটি পেয়ে। তো আমিও তো যাচ্ছি ঈদের ছুটি পেয়ে। শান্ত দাঁত কেলিয়ে আহানার পাশে এসে দাঁড়ালো। ইয়ে আল্লাহ, এ বাদুরটাকে তুমি সবসময় আমার সাথেই কেন রাখো? মেইন রোডে উঠে আহানা শান্তর দিকে ভ্রু কুচকে তাকালো। শান্ত সানগ্লাসটা পরে জ্যাকেট টেনে জিব্বা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিল। তারপর একটা ভাব নিয়ে বুক ফুলিয়ে ডান পাশে রোডের দিকে চলল। বেয়াদবটার ঢং দেখলে গা জ্বলে যায় আমার। আহানা চোখ রাঙিয়ে বাম পাশের রোডটার দিকে চলে গেল। বাবা, সেই সকাল থেকে বাগানে বসে আছো, বাসায় আসো, নাস্তা করে যাও। মিতু, জোর করিস না, আজ কতদিন পর শান্ত আসতেছে, আমি ওর জন্য বাইরেও অপেক্ষা করতে পারবো না। কি বলিস তুই? থাকো তাহলে, মা বকলে আমি বলবো তুমি আসতে চাও না। কথাটা বলে মিতু চলে গেল বাসার ভেতরে। শান্ত বাসার গেট খুলে ভেতরে পা রাখতে কে একজন এসে শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। গায়ের গন্ধ পেয়ে শান্ত চোখটা বন্ধ করে ফেলল। বাবা, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো সেটা বলো। তোকে দেখে খুব ভালো আছি আমি, আয় ভেতরে আয়। বাবা শান্তর হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। মা, মিতু, সায়ন কোথায়? সায়ন ঘুমাচ্ছে, মিতু আর ওর মা বাসায়। চলো নাস্তা করব তোমার সাথে। এখনো খাও নাই কেন? সকাল 10টা বাজে। না, আমি আমার ছেলের সাথে খাবো, চল। শান্ত মুচকি হেসে বাসার ভেতরে ঢুকতেই মুখোমুখি হলো তার সৎ মায়ের রেনুর সাথে। উনি শান্তকে দেখে মোটেও খুশি হননি। তার মুখের বিরক্তি ছিল এতক্ষণ, তাও মুখে মিথ্যা হাসি দিয়ে বললেন, এসেছো তাহলে? শান্ত হাতের ব্যাগটা সোফায় রেখে কাছে এসে সালাম দিল। উনি সালাম নিয়ে চুপ করে থেকে বললেন, রাসেল, রাসেল, গরুকে ঠিক মতো ঘাস দিচ্ছে তো? উনি ব্যস্ততার দোহাই দিয়ে চলে গেলেন সামনে থেকে। শান্ত মুখটা ছোট করে ভাবলো, পাশে বাবা দাঁড়িয়ে আছে। বাবার কথা ভেবে হেসে দিয়ে বাবার হাত ধরে ডাইনিং এ গিয়ে বসলো। খালা, খালা, খাবার দিয়ে যাও, আমি আর বাবা খাবো, জলদি দাও। কেমন ছাগলের মতো চিৎকার করে এত সকাল সকাল? শান্ত থেমে গিয়ে সিঁড়ির দিকে তাকালো। সায়ন নামতেছে বিরক্ত নিয়ে। শান্তকে দেখে ভ্রু কুচকে হেসে দিয়ে বলল, ওহ তুমি? আমি ভাবলাম ছাগল ডাকতেছে। সায়ন। সায়ন বাবার ধমকে মুখটা পাকিয়ে আবার উপরে চলে গেল। সায়ন মিসেস রেনুর আগের সংসারের ছেলে, মিতু এই সংসারের, মানে শান্তর বোন। মিতু রুটি নিয়ে এসে ডাইনিং এ রেখে বলল, শান্ত ভাইয়া। শান্ত সিঁড়ির থেকে চোখ নামিয়ে মিতুর দিকে তাকিয়ে হাসলো। মিতু, কেমন আছো? ভালো, তুমি? ভালো। খালা রান্না করতেছে, তাই আমি নিয়ে আসলাম।
বাবার সাথে বসে খাওয়ার সময় এসব ভুলে গেল শান্ত। হেসে হেসে খাওয়া শেষ করে নিজের রুমে ফিরে আসলো। সারাটা রুম জুড়ে শুধু মায়ের ছবি। ছবিগুলোতে হাত বুলাতে গিয়ে শান্তর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তে লাগলো। মা চলে যাওয়ার 10টা বছর কেটে গেছে। মায়ের মৃত্যুর পরপরই সেটা কেলেঙ্কারি জেরে বাবা রেনু আন্টিকে বিয়ে করতে বাধ্য হয়। তারপর তাদের কোলজুড়ে মিতু আসে। মিতুর বয়স এখন 7 বছর। মিতু আমাকে দেখতে পারে, তবে একজন বোনের তুলনায় কম। সে তার মায়ের মতো। শান্ত মায়ের একটা ছবি নিয়ে বিছানায় গিয়ে বসলো। আসবো? বাবা আসো, বলতে হয় নাকি আবার? কি করিস? জানতাম আসলেই মায়ের ছবি নিয়ে বসবি। কি আর করব বাবা, আমার লাইফে তোমরা দুজন ছাড়া আর কে আছে? বিকেলের দিকে তোর মায়ের কবর দেখে আসিস। বাবা শান্তর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। শান্ত মায়ের ছবিটা আবারও ওয়ালে টাঙিয়ে রুম থেকে বের হলো। সায়ন উচ্চস্বরে গান শুনতেছে, মাথা ধরে আছে, কফিও খায়নি এখনো। শান্ত সিঁড়ি বেয়ে নিচে নামলো। হঠাৎ খালা দৌড়ে এসে শান্তর হাত জড়িয়ে ধরে কেঁদে দিলেন। ওনাকে শান্ত খালা বলে ডাকেন, কারণ মা যেদিন এই বাড়িতে প্রথম এসেছিল সেদিন সাথে করে ওনাকে এনেছিলেন। উনি মাকে কাজে সাহায্য করতেন। আজ এতটা বছর ধরে উনি এখানে মালির বউ। আমাদের বাগানের যে মালি আছে টুটুল মিয়ার বউ তিনি। শান্তকে খালা অনেক ভালোবাসেন। ছল ছল চোখে শান্তর হাত ধরে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন তিনি। শান্ত মুচকি হেসে ওনাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। খালা, কেঁদো না তো, আমাকে এত ইমোশনাল করবা না বলে দিচ্ছি। বাবা তুমি আইসো, আমি অনেক খুশি হয়েছি বাবা। শান্ত হেসে দিয়ে কিছু বলতে যাবে তার আগেই উনি বললেন, বাবা সোফায় গিয়ে বসো, আমি তোমার কফি আনতেছি। উনি রান্নাঘরের দিকে চলে গেলেন এক দৌড়ে। শান্ত একটা ম্যাগাজিন নিয়ে সোফায় গিয়ে বসলো। মিতু সামনে দিয়ে যাওয়ার সময় ওর দিকে একবার তাকিয়ে চলে গেল। মিতু মেয়েটা অনেক ভদ্র, বেশি মিশতে চায় না, আর ওর মা ওকে যা বলে তাই করে। হয়তো উনি মানা করেছেন আমার সাথে যেন কথা না বলে। খালা কফি এনে শান্তর সামনে রেখে চলে গেলেন রান্নার কাজে। শান্ত কফির মগটা নিয়ে বাগানের দিকে গেল। আগে যেসব ফুল ছিল সেগুলোর মধ্যে অনেকগুলোই এখন নেই, হয়তো মরে গেছে, নতুন আনা হয়েছে। রেনু মায়ের ফুলের খুব শখ, তাই হয়তো তার নাম রেনু। ফুলের রেনু। কফি শেষ করে একটা ফুল ছিঁড়তে যেতেই রেনু ছাদ থেকে বললেন, শান্ত ফুলে হাত দিও না, ওটা আমার শখের গাছ। শান্ত হাত ছেড়ে দিয়ে বলল, সরি। আহানা ব্যাগ হাতে নিয়ে আশ্রমের গেটের দিকে চেয়ে আছে। কতদিন পর এসেছে সে। গেট খুলে ভিতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে এগিয়ে গেল। কতটা বদলে গেছে সব, চেনাই যাচ্ছে না। আশ্রমের ভিতরে আসতে আহানার থেকে 2-3 বছরের ছোট এমন কয়েকটা মেয়ে এসে আহানার হাত টেনে ধরল। সবার চোখে মুখে হাসি ফুটে উঠে আছে। আহানাও খুব খুশি হলো তাদের দেখে। এদের সাথে কত খেলেছে সে। সবাইকে একসাথে জড়িয়ে ধরলো আহানা। সবাই খুশিতে আটখানা হয়ে ওকে পেয়ে। দূর থেকে একজন আহানা বলে এগিয়ে আসলেন, আরিফ উদ্দিন। উনি সালেহা বেগম গত হওয়ার পরই ম্যানেজার পদ পেয়েছেন। উনি আহানাকে চিনতে পেরে আহানার মাথায় হাত রেখে বললেন, কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি কোনো রকম। ভালো করেছে এখানে এসে, অনেকদিন তোমাকে দেখি না। আহানা হেসে দিয়ে মেয়েগুলোকে নিয়ে ভেতরে চলে গেল। দুপুরের খাবার খেয়ে শান্ত হাঁটতে বের হয়েছে। এখানে একটা আশ্রম আছে, নাম শান্তি নিবাস। শান্তর মায়ের নামের আশ্রমটা। ওনার নাম ছিল শান্তি রহমান। ওনার অনাথ বাচ্চাদের প্রতি দুর্বলতা কাজ করত অনেক, তাই তার কথাতেই শান্তর বাবা এই আশ্রমটা বানান। আশ্রমটার বানানোর পরে শান্তর মায়ের নাম লিখে দেন। এরপর থেকে শান্তর মা নিজের হাতে এই আশ্রমের প্রতিটা কোণা সাজিয়েছেন। উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছেন ওনার কবর যেন আশ্রমের ভেতরে দেওয়া হয়। শান্ত আশ্রমটার ভেতরে ঢুকতেই বুকটা কেঁপে উঠল তার। কতটা দিন পর মায়ের সাথে দেখা করবে সে। হাতে গোলাপি চুড়ি আর রজনীগন্ধা নিয়ে আশ্রমের আম গাছটির পেছনের দিকে গেল শান্ত। মায়ের কবরের চারপাশ দিয়ে টাইলস করা বাউন্ডারি, গেটটাতে তালা দেওয়া।
আরিফ উদ্দিন শান্তকে দেখে দৌড়ে এসে গেটের তালা খুলে দিলেন। শান্তকে সালাম দিলেন। শান্ত ভ্রু কুঁচকে তাকালো ওনার দিকে। উনি জিহ্বা কামড় দিয়ে বললেন, অভ্যাস, কি করব বাবা। তারপর চলে গেলেন চেয়ার আনার জন্য। শান্ত বাউন্ডারির ভেতরে ঢুকে কবরটার কাছে গিয়ে মাটিতে বসে গেল। গোলাপি চুড়িগুলো কবরের উপর রাখলো সে। তারপর রজনীগন্ধা ফুল কবরের পাশে রেখে দিল। কয়েকটা শুকনো মেহগনি গাছের পাতা পড়ে আছে, সেগুলো হাত দিয়ে ফেলে দিল। কবরটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে কেঁদে দিল শান্ত। মা, ফিরে আসুন আমার কাছে। আমি যে তোমাকে ছাড়া গোটা দুনিয়া অন্ধকার দেখি মা। শুনতে পাচ্ছ? মা, কথা বলো না কেন? কেন চলে গেলে আমাকে রেখে? আমাকেও নিয়ে যেতে। কেন আমাকে এই নিষ্ঠুর দুনিয়ায় একা রেখে গেলে বলো? কি দোষ করেছিলাম আমি মা? মা গো, একবার তোমার শান্তর মাথায় হাত বুলাতে ফিরে আসো না মা। আহানা পুকুরে নেমেছিল মুখ ধোয়ার জন্য। কান্নার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি মুখটা ভালো করে মুছে পুকুর ঘাট থেকে উঠে এসে কবরস্থানের দিকে এগিয়ে গেল। আরে, এটা তো শান্ত, উনি এখানে কি করে? আহানা আরেকটু কাছে গিয়ে দাঁড়ালো। শান্ত কবর থেকে মাটি নিয়ে হাতে ঘষে লাগাতে লাগাতে কাঁদতেছে। আহানা কবরের দিকে চেয়ে দেখলো কবরের উপর গোলাপি চুড়ি আর রজনীগন্ধা। এই কবরটা তো যতদূর জানি এই আশ্রমের মালিকের কবর। তার নাম শান্তি রহমান। ওনার সাথে শান্তর কি সম্পর্ক? শান্ত কবরে হাত রেখে নিচু হয়ে সেখানে মাথা রাখলো আর কাঁদতে কাঁদতে বলল, মা দেখো, তোমার ছেলে কাঁদতেছে। মা দেখো না, আমার চোখ মুছতে আসবে না? মা, তার মানে ওনার ছেলে শান্ত? শান্তর মা মারা গেছেন? আমি তো জানতাম না। এর আগে তো শান্তকে আশ্রমে দেখলাম না। হয়তো বা দেখেছি, মনে নেই। আমি তো এই কবরের দিকে বেশি আসতাম না কখনো। আমার ভয় করতো এখানে জঙ্গল বলে, তাই হয়তো শান্তকে এর আগে এই আশ্রমে দেখিনি। আহানা শুকনো পাতার উপর দাঁড়িয়েছে, তাই খড়খড় শব্দ হচ্ছে। শব্দ পেয়ে শান্ত পেছনে ফিরে তাকালো। আহানাকে দেখে চোখ মুছে নিয়ে দাঁড়িয়ে গেল শান্ত। আহানা চুপ করে থেকে বলল, সরি ডিস্টার্ব করার জন্য। দাঁড়াও। কি? তুমি এখানে কি করতেছো? আমি তো এমনি। ও, আপনার মা উনি? হুম। আপনাকে কখনো কষ্ট দিয়ে থাকলে সরি। আমি বুঝি মা হারানোর কষ্ট। মা হারা কাউকে কষ্ট দিয়ে গুনাহ করতে চায় না। না, যাদের মা বাবা আছে তারা বোঝে না মা বাবা হারানোর কষ্ট। কোনোদিনও বোঝে না। কিভাবে বুঝবে? যেটা তাদের আছে সেটার অনুপস্থিতিতে কেমন লাগে সেটা তারা বুঝবে না। আমাকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার দরকার নেই। যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। আহানা চুপ করে থেকে চলে গেল। শান্ত মায়ের কবরের দিকে তাকিয়ে বসে আছে। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকারও নেমে এসেছে। শান্ত বাবা, বাসায় যাবা না? সাজবেলা এখানে থাকা ঠিক না বাবা। যাচ্ছি। আরিফ উদ্দিনের কথায় শান্ত চোখ মুছে বেরিয়ে গেল। তারপর আশ্রমের ম্যানেজারের রুমে এসে কাগজপত্র দেখতেছে সে। বাবা বলেছে আসার সময় এসব দেখে আসতে। আরিফ উদ্দিনের সাথে কথা বলে নিয়ে আশ্রমটা ঘুরে ভেতরে গেল সে। আহানা আনমনে পুকুর ঘাটে বসে চোখের পানি ফেলতেছে। এখন না, সেই তখন থেকে যখন শান্ত বলেছে যাদের আছে তারা জানে না না থাকার কষ্ট। সে তো জানেই না আমার কেউ নেই। আমি তো আপনার চেয়েও ভালো বুঝি আপন মানুষ কেউ না থাকার কি যন্ত্রণা, ব্যথা। অন্ধকার হয়ে গেছে অনেক। এই পুকুর ঘাটটা আগের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। গাছপালাতে ভুতুড়ে বানিয়ে দিয়েছে কেমন। আহানা স্পষ্ট শুনতে পাচ্ছে বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ। পায়ের কাছে নরম কিছু লাগলো আহানার কাছে। দেখতে যাওয়ার আগে সেটা কামড় দিয়ে বসিয়ে দিল তার পায়ে। আহানা এক চিৎকার দিয়ে পা ধরে 2 থেকে 3টা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলো। আশ্রমের লাইটের আলোয় একটু একটু দেখতে পেল 1 হাত লম্বার চেয়েও বেশি বড় একটা সাপ চলে যাচ্ছে পুকুরের উপরে ঘাটে। কিভাবে উঠলো এটা? শান্ত আহানার চিৎকার শুনতে পেয়ে আশ্রম থেকে বেরিয়ে এদিক ওদিক তাকালো। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না। আহানা, এত অন্ধকারে ও কোথায়? চিৎকার দিল কেন? কোনো বিপদ হয়নি তো? আহানা ব্যথায় মনে হয় মরে যাবে। শান্ত আশ্রমের গেটের সামনে এসে পুরো আশ্রমে যতগুলো বাতি আছে মোট 14টা বাতি সে জ্বালিয়ে দিল। আহানার আর আওয়াজ শোনা যাচ্ছে না। আহানা, আহানা, কোথায় তুমি? কি হলো বাবা? আহানাকে খুঁজতেছো কেন? কি হয়েছে? ওকে দেখেছেন কোথাও? ওকে তো মনে হয় পুকুর ঘাটে দেখেছিলাম, তাও বিকেল বেলায়। এখনো তো থাকার কথা না। শান্ত এক দৌড়ে পুকুর ঘাটের দিকে গেল। আহানা পা চেপে ধরে ওঠার চেষ্টা করতেছে।
শান্ত তড়িঘড়ি করে নিচে নেমে আহানার দিকে তাকিয়ে নিচু হয়ে বসে পড়ল। কি হয়েছে আহানা, পায়ে কি হয়েছে তোমার? আহানার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। বলার চেষ্টা করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। শান্ত চিৎকার দিয়ে বলল, ডাক্তার ডাকতে। আহানাকে কোলে তুলে নিয়ে পুকুর ঘাটের উপর নিয়ে আসলো। ওকে মাটিতে রেখে বাতির বাতির আলোতে আহানার পায়ের দিকে তাকালো। বাতি ছিল লাল রঙের, ঠিক মতো দেখতেছে না শান্ত। চিন্তায় তার সারা গা ঘেমে গেছে। জ্যাকেট খুলে ফেললো, তারপর সেটা থেকে ফোন বের করে নিয়ে টর্চ জ্বালিয়ে শান্ত আহানার পায়ের উপর ধরল। সাপের কামড়ের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। শান্ত আহানার গায়ে থেকে ওড়না টান দিয়ে ছিঁড়ে হাঁটুর নিচে বেঁধে ফেলল, যাতে বিষ বেশি দূর যেতে না পারে। বিষাক্ত কিনা কে জানে। আহানার মুখ দিয়ে ফেনা তো বের হচ্ছে না, তাও ভয় করছে শান্তর। ডাক্তার আসতেছে, সাথে আরিফ আঙ্কেলও। শান্ত নিজের জ্যাকেটটা আহানাকে পরিয়ে দিল, কারণ ওর ওড়না ছিঁড়ে পা বেঁধেছে সে। ডাক্তার দেখে বললেন, না বিষাক্ত সাপ নয়, তবে ব্যথা পেয়েছে, সাথে ভয়ও পেয়েছে, তাই অজ্ঞান হারিয়েছে। বিষাক্ত হলে নীল হয়ে যেত আর নানা লক্ষণ দেখা দিত। আমি বরং ব্যথার একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, জ্ঞান ফিরলে ঔষধ খাইয়ে দিবেন। শান্তর মাথায় ঘাম মুছে আহানাকে কোলে টেনে বসালো সিঁড়ির উপর। ডাক্তার ইঞ্জেকশন বের করলেন। শান্তর মনে হচ্ছে ওকে ইঞ্জেকশন দিবে, ভয়ে গলা শুকিয়ে গেছে তার। আহানার হাতে ইঞ্জেকশন দেওয়ার সময় শান্ত আহানাকে টেনে সরিয়ে নিল। না, ধরবেন না, ওকে দেওয়ার দরকার নেই এটা। শান্ত বাবা, এটা দিলে আহানার ব্যথা কমবে, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। শান্ত আহানার হাত চেপে ধরে চোখ বন্ধ করে ফেলল। আরিফুদ্দিন হেসে বললেন, কি বাবা, ভয় করছে নাকি? ইঞ্জেকশন তো আহানা মাকে দেওয়া হচ্ছে, আর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার শরীরে দিচ্ছে। ইঞ্জেকশন দেওয়ার শেষে ডাক্তার হাসতে হাসতে চলে গেলেন শান্তর অবস্থা দেখে। শান্ত আহানাকে ঝাঁকালো, তাও চোখ খুলছে না দেখে আরিফ আঙ্কেলের দিকে তাকিয়ে বলল, ওকে বিছানায় শোয়াতে হবে। ওর বাসার অ্যাড্রেস জানেন আপনি? আমি তাহলে ওকে ওর বাসায় দিয়ে আসব। আরিফ আঙ্কেল শান্তর কথা শুনে চুপ হয়ে গেলেন। তারপর বললেন, ওর তো বাসা এটাই। এটাই মানে? আরে আমি বললাম ওর বাবা মার বাসার কথা, সেটা কোথায় জানেন আপনি? বাবা, আমি তো এটাও জানি না ওর মা বাবা কে। আমি শুধু এটা জানি আহানা এই আশ্রমের অনাথ বাচ্চাদের মধ্যে একজন ছিল, যাকে সালেহা আপা খুব আদর করতেন, অন্য অনাথদের মতো করে। আহানাকেও তিনি পড়িয়েছিলেন। তারপর আপার মৃত্যুর পর আহানা এখান থেকে চলে যায় বলতে যেতে বাধ্য হয় আর কি। তুমি তো জানোই 18 বছর পূর্ণ হলে এখানে থাকা যায় না। শান্ত বিস্মিত হয়ে আরিফুদ্দিনের দিকে চেয়ে আছে। তার মানে আহানা, আর আমি ওকে বললাম ও বুঝবে না বাবা মা না থাকার কষ্ট। শান্ত আহানার দিকে তাকিয়ে চুপ করে ওকে কোলে তুলে দাঁড়ালো। আশ্রমের একটা ভালো রুম নিয়ে ওকে বিছানায় রেখে বেরিয়ে আসলো। হাত দিয়ে চুল টেনে চোখ বন্ধ করে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে সে। আমার আগে বোঝা উচিত ছিল, যার মা বাবা থাকে সে একা কেন চাকরি করে ভাত নুন খেয়ে জীবন চালাবে। এখন সব স্পষ্ট হয়ে গেছে। বাবা, তুমি আহানাকে চেনো? শুনুন, ওর ঠিক মতো খেয়াল রাখবেন। আমি যে রুমে রেখেছি ও যেন সেই রুমেই থাকে। অন্য কোনো রুম যাতে বলবেন না। আর আপনি যেটা খান সেটা ওকেও খাওয়াবেন। আমি এখন যাই। ডাক্তার ওকে যে ওষুধ দিয়েছে সেটা কিনতে যাচ্ছি। 8টা-9টার দিকে এসে একবার দেখে যাব। রহিমা খালাকে বলবেন ওর খেয়াল রাখতে। আর হ্যাঁ, বাচ্চাদের আপাতত ওই পুকুরে যেতে মানা করবেন। আমি কাল লোক এনে পুকুর আগাছা পরিষ্কার করাবো। আচ্ছা বাবা। শান্ত আহানার মুখের দিকে একবার চেয়ে চলে গেল। বাসায় ফিরতেই বাবা বললেন, কি রে, তুই কই ছিলি? আশ্রমে নাকি কাকি সাপে কামড় দিছে? এখন ঠিক আছে, সাপটা বিষাক্ত ছিল না। মিতুর বাবা, আপনি কেন এখনো হুদায় আশ্রমটা চালাচ্ছেন আমি বুঝতেছি না। ওটা বিক্রি করে জমিটা চাষাবাদ করলেও তো ভালো টাকা উপার্জন হবে। কি বলতেছো তুমি? অনাথ বাচ্চাগুলোর কি হবে? যেখান থেকে এসেছে সেখানে চলে যাবে। ব্যাস মা, এটা তোমার ব্যক্তিগত সম্পত্তি না, এটা আমার মায়ের জিনিস। আমার মায়ের এটা, কেউ চোখ তুলেও তাকাবে না। আমার মায়ের বেলায় আমি কারো কোনো কথা সহ্য করব না। অন্য সব নিয়ে খুশি তাই করো তোমরা, কিন্তু আমার মায়ের সাথে সংযুক্ত কোনো কিছুতেই কেউ নজর দিবা না, বিক্রি তো দূরের কথা শেষ করে শান্ত নিজের রুমে চলে গেল। দেখলে তো, একেই বলে পেটের ছেলে আর পরের ছেলের তফাৎ।
তুমি কিছুই বললে না, আমাকে এত কথা শুনিয়ে গেল। কি এমন মহাপাপের কথা বলেছি আমি, যেটাতে কোনো লাভ হয় না? সেটা রেখে পালন করে কি লাভ? অনাথদের রেখে ফ্রিতে খাইয়ে দাইয়ে কি লাভ? তাও তো আশ্রমটা ভেঙে ফেললে সেই জমি লোক ধরিয়ে চাষাবাদ করে অনেক টাকা পাওয়া যাবে। টাটকা তো আমাদেরকেই কাজে লাগবে, টাকাটা তো আমাদেরই কাজে লাগবে। রেনু, চুপ করো। আশ্রমটা শান্তির নামে দলিল করা। শান্তির অবর্তমানে এটা এখন শান্তর নামে হয়ে গেছে। যেদিন শান্তর 18 বছর পূর্ণ হয়েছে সেই দিনই। শান্তর অনুমতি ছাড়া কিছু করলে পুলিশ ধরবে তোমাকে। আর শান্ত যখন না করে দিয়েছে, তুমি নাক গলাচ্ছ কেন? তোমার আর মিতুর নামে কি আমি সম্পত্তি কম লিখে দিয়েছি? তো আমার সায়ন, ও কি তোমার ছেলে না? না, আমার ছেলে না। ওর সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই। তাও তো ওকে আমি মিতুর পরিমাণ সম্পত্তি লিখিত ভাবে দিয়েছি তোমার আকুতিতে। খোঁচা দিচ্ছ রোজ রোজ এসবের ভয়ে আমি ঢাকা থেকে আসতে চাই না এখানে। উফ। শান্ত আলমারি থেকে আরেকটা জ্যাকেট হাতে নিয়ে বেরিয়ে গেল বাসা থেকে। আহানার জ্ঞান ফিরতে লাফ দিয়ে উঠে বসলো, পায়ের দিকে তাকালো, লাল হয়ে আছে। সব মনে পড়তে কেঁপে উঠল ভয়ে। কপালের ঘাম মুছে নিজের দিকে তাকিয়ে দেখলো ওড়না নেই, শান্ত জ্যাকেট। এটা তো আমার ওড়না কই? আহানা হাঁটুর উপর থেকে জামাটা টেনে দেখলো ওড়না ছেঁড়া, টুকরো দিয়ে পা বাঁধা। উফ, এই লোকটাও না আমার নতুন জামার ওড়না ছিঁড়ে ফেললো। এবার আমি কি পরবো জামার সাথে? বেয়াদব কোথাকার। আহানা বিছানা থেকে নামতে দেখলো আরিফুদ্দিন সালেহা বেগমের কবরের উপর থেকে পাতা সরাচ্ছেন। আহানা এগিয়ে গেল সেদিকে। আরে আহানা, তোমার শরীর কেমন এখন? ভালো। আরিফুদ্দিন আবার নিজের কাজে মন দিলেন। একটা প্রশ্ন করব? বলো। আমাকে এই আশ্রমে কে রেখে গিয়েছিল বলবেন? কথাটা শুনে আরিফুদ্দিন মুখটা ফ্যাকাশে করে ফেললেন। তারপর আবারও কাজে মন দিলেন। বলুন না, আমি জানতে চাই আমার মা বাবা কে ছিল। মারে, আমি চাই না তুই কষ্ট পা, আমাকে জিজ্ঞাসা করিস না। প্লিজ বলুন না, আমি শুনতে চাই, আমি কষ্ট পাবো না। যার জীবনের কষ্টের সাগর আছে তাকে আর নদীর পরিমাণ কষ্টের কি ভয় দেখান? আরিফুদ্দিন পাতা হাত থেকে ফেলে চশমাটা খুলে গায়ে শার্ট দিয়ে মুছতে মুছতে গিয়ে উঠানে থাকা একটা চেয়ারে বসলেন। সেদিন আমি আশ্রমের ময়লা ফেলতে গিয়েছিলাম দূরের ডোবায়। ময়লা ফেলে 2 কদম হাঁটতে কান্নার আওয়াজ থেমে গিয়েছিলাম। সেখানে গিয়ে পাগলের মতো ময়লা হাঁটাতে হাঁটাতে একটা পলিথিন পেলাম। ভেতরে রক্তে মাখা একটা শিশু, মেয়ে শিশু, কেঁদেই যাচ্ছে। দেখে মনে হয়েছে সে এই দুনিয়াতে এসেছে 1 কি 2 ঘন্টা হয়েছে মাত্র। তার মধ্যেই তাকে দুনিয়ার নিষ্ঠুরতম পরিস্থিতিতে ফেলে গেছে তার মা, হয়তো বাবা, হয়তো অবৈধ, আর নয়তো অন্য কোনো কারণ। আমি বাচ্চাটাকে নিয়ে দৌড়ে দৌড়ে আশ্রমে ফিরে গিয়েছিলাম। তখন আশ্রমে শান্তিমা এসেছিল বাচ্চাদের দেখতে। উনি আমার হাতে বাচ্চাটাকে দেখে চমকে উঠলেন। আমি কিছু বলার আগে আমার হাত থেকে তাকে নিয়ে উনি ভেতরে চলে গেলেন। চিৎকার করে বললেন গরম পানি আনতে। বাচ্চাদের কেবিন থেকে দুধের ফিডার এনে তিনি সর্বপ্রথম বাচ্চাটার মুখে খাবার তুলেছিলেন। সেই বাচ্চাটা হলে তুমি, শান্তিমা। ডাক্তার কবিরাজ দিয়ে তোমাকে সুস্থ করে ফেলেছিল, কারণ সেদিন ময়লা ডোবাই থেকে তোমার অবস্থা অনেক জটিল ছিল। নাকে মুখে পানি ঢুকেছিল। শান্তিমা তোমার নাম দিয়েছিল আহানা ইয়াসমিন। তার কয়েক বছরের জন্য সিলেটে চলে গিয়েছিল। শান্তর বাবার চাকরি ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে শান্তিমা একজন ম্যানেজার আনলেন। তোমার নাম তোমার সালেহা মা। ওনাকে বলে গিয়েছিলেন তোমাকে যেন আলাদাভাবে আদর করে সব সময়, কারণ তোমার মুখটা ছিল চাঁদের টুকরো। যেই দেখতো সেই মাশাল্লাহ বলে উঠতো। এমনকি সালেহাকে তোমার পড়াশোনার সব খরচের টাকা মোটা অঙ্কের চেক দিয়ে গিয়েছিলেন শান্তিমা। আহারে, উনি যদি আজ তোমাকে দেখতো খুব খুশি হতো। সেবার তিনি শেষবারের মতো তোমাকে দেখেছিলেন, কারণ তোমার যখন 8 বছর তখনই তিনি সিলেট থেকে ফেরেন এবং শয্যাশায়ী রোগী হয়ে ক্যান্সার ধরা পড়ে তার। আগে তিনি প্রতিদিন বিকালে আশ্রম দেখতে আসতেন, কিন্তু অসুস্থ হওয়ার পর থেকে একদিনও আসতে পারতেন না। এরপর মাত্র 1 থেকে 2 বছরের পরই মরণব্যাধির সাথে লড়াই করে তিনি মারা যান। তোমার তখন মনে হয় 10 বছর ছিল। এখন উনি মারা যাওয়ার 10টা বছর হয়ে গেছে। আহারা চোখ মুছতে মুছতে আশ্রম থেকে বেরিয়ে চলে গেল কাঁদতে কাঁদতে। কিছুটা দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে সে।
আরিফ আঙ্কেলের আর কোনো কথা শোনার ক্ষমতা নেই তার। তার মা বাবা তাকে এই পৃথিবীতে এনে ভুল করেছিল, তাই তাকে ময়লা ফেলার ডোবায় ফেলে চলে গিয়েছিল। সেদিন মরে গেলে আজ এত কিছু হতো না। কেন মরলাম না আমি? কেন? আহানা হাঁটতে হাঁটতে শান্তর সাথে ধাক্কা খেলো। শান্ত ফোনের টর্চ সামনে ধরতেই দেখলো আহানা। চোখের পানিতে সারা মুখ ভিজে আছে ওর। আহানা শান্তকে দেখে আবেগে জড়িয়ে ধরে কেঁদে দিছে। শান্ত কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। আহানা চিৎকার করে কাঁদতেছে। আমাকে 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 আমার মা বাবার ডোবে ফেলে গিয়েছিল। আমি তাদের জন্য দুর্ভাগ্য বয়ে এনেছিলাম। আমাকে ডোবে ফেলে চলে গেছে তারা। পৃথিবীর আলো দেখার সাথে সাথে ফেলে গেছে আমাকে। আমি সেদিন মরিনি কেন শান্ত? কেন মরিনি? আল্লাহ আমাকে কেন এত কষ্ট দেখানোর জন্য বাঁচিয়ে রেখেছে? আমি আর কষ্ট নিতে পারছি না শান্ত। আমার দম বন্ধ হয়ে আসে। কেন আমি অনাথ? আমার মা বাবা থেকেও কেন নেই শান্ত? আহানা কেঁপে কেঁপে কথা বলতেছে। শান্ত হাত উঠিয়ে আহানার পিঠের উপর রাখলো। সে কি বলবে? তার কিছু বলার নেই। আহানা চোখের পানিতে শান্তর জ্যাকেটের ভিতর টি শার্ট ভিজে গেছে। খালি মাটির রাস্তা, দুই পাশে ঝাউ গাছ, ঘুটঘুটে অন্ধকার। শান্ত চুপ করে আছে। আহানা শান্তর জ্যাকেট টেনে ধরে আবারও কেঁদে দিল। এটা বলতে বলতে যে, আমি আপনার চেয়ে বেশি বুঝি মা বাবা হারানোর কষ্ট। আপনি তো মা হারিয়েছেন, আর আমি তো কোনোদিন তাদের চোখেই দেখিনি। আপনাকে তো আপনার মা নিজের হাতে খাইয়ে দিয়েছে, আর আমাকে কেউ কখনো নিজের হাতে খাইয়ে দেয়নি। হামাগুড়ি দিয়ে মাটি থেকে খাবার নিয়ে খেয়েছি আমি। আরিফ আঙ্কেল বলেছে আমাকে, জানেন, আমাকে রক্তমাখা শরীরে ফেলে গেছে। আমি এতটাও খারাপ? আমি এতটা খারাপ? আমি অবৈধ সন্তান? আহানা শান্ত জ্যাকেট ছেড়ে মাটিতে বসে পড়ল। হাত দিয়ে চোখ মুছতে মুছতে বলল, 2 দিন ধরে ডাক্তার দিয়ে আমার প্রাণ বাঁচানো হয়েছিল। সেদিন মরে গেলে হতো না? সব চুকে যেত না? আহানা জোরে জোরে শ্বাস নিচ্ছে, আর কথাগুলো বলতে পারছে না সে। শান্ত দাঁড়িয়ে আহানার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মানুষের দেখাশোনার জন্য মা থাকে, বাবা থাকে, ভাই বোন থাকে, খালা খালু, ফুপা ফুপু ফুপা, মামা মামি, আর কত কে কে থাকে। আমার জন্য কাউকে রাখিনি আল্লাহ। আমাকে একা ঠেলে লাগিয়ে দিল নিজের জন্য পরিশ্রম করে জীবন কাটাতে। অনাথদের যে আশ্রমে সারা জীবন ঠাঁই হয় না। 18 বছর হতে না হতে বাধ্য হয়েছি এখান থেকে চলে যেতে। সেই দিন আমার হাতে ছিল 100 টাকার একটা নোট। আমি সেই 100 টাকা দিয়ে অর্ধেক হেঁটে আর অর্ধেক ট্রেনে করে ঢাকায় গিয়েছিলাম। সবাই বলেছিল ঢাকায় গেলে সব পাবো। সব তো পেয়েছি, কিন্তু সব তো টাকা ছাড়া পাওয়া যায় না। এটা তো কেউ বলেনি আমাকে। তারেক রহমানের বাসা ভাড়া নিয়েছিলাম আশ্রম থেকে বের হওয়ার 2 দিন পর। এই 2 দিন আমি ফুটপাতে ছিলাম। ফুটপাতে মানুষদের দেখেছিলাম এক বেলা খেয়ে আরেক বেলায় পানি ঘটি নিয়ে বসে থাকতো। তারা আর আমি তো সেই 2 দিন এক বেলাও খাবার পাইনি। তাদের থেকে পানি নিয়ে খেয়েছিলাম আমি। বাসা ভাড়া নিয়ে তারেক আঙ্কেলের পরিচিত একজনের মেয়েকে টিউশনি করানো শুরু করেছিলাম। এর জন্য আমি তারেক রহমানের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। তাই তার সমস্ত খোটা দেওয়া কথা আমি আজও মুখ বুজে সহ্য করি। অ্যাডভান্স টাকা নিয়ে তার হাতে তুলে দিয়েছিলাম, সেখান থেকে 100 টাকা বাঁচিয়ে। এই 100 টাকা দিয়ে আমি শুধু চাল আর নুন কিনেছিলাম। মিমার কণি কাপড় পাতিলে রান্না করে ভাত আর নুন দিয়েই আমার জীবন শুরু হয়েছে 2 বছর আগে। ঢাকায় পা রেখে সেই দিন নিজেকে আমার অনাথের চেয়েও অসহায় মনে হয়েছিল, কারণ আমার পাশে সেই দিন আমার ছায়াও ছিল না। অন্ধকারে কার ছায়া তার সাথে থাকে? আমি আসলেই বুঝি না আমি কি দোষ করেছিলাম। আমার মা বাবার কি ক্ষতি হতো সেদিন আমাকে ডোবায় না ফেললে? আমি কি এতই জঘন্য? কারণ নিজে জন্মেছিলাম। জন্ম হওয়ার সাথে সাথে একটা সন্তানের কাছে সবচেয়ে সুরক্ষিত স্থান হয় তার মায়ের কোল। তাহলে আমার বেলায় কেন উল্টো হলো? আমার জন্য ডোবা ছিল কেন? ঠিক আছে, ফেলে দিয়েছে, কি দরকার ছিল আমাকে বাঁচিয়ে রাখার? এসব দেখানোর জন্য বাঁচিয়ে রেখেছে আমাকে। একটা সন্তানের কাছে মা বাবা কি তারা নিজেরাও জানে না।
জানলে এভাবে ডোবাই ফেলতেন না। আমার অনেক নাম, আহানা, অপয়া, অভাগী, অলক্ষী, আর আজকে আরেকটা নাম পেলাম, অবৈধ। আত্মহত্যা মহাপাপ না হলে আমি এই জীবনের মায়া আরো আগেই ত্যাগ করতাম। আমি আর পারছি না এত 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 কিছু সহ্য করতে। আমি তো মানুষ, আমার সাথে কেন এমন হতে গেল? শান্ত হাতের পিঠ দিয়ে মুখটা মুছে নিচু হয়ে আহানার হাত টেনে ওকে মাটি থেকে উঠালো। আহানা, নিজেকে সামলাও। আহানা কান্না থামিয়ে শক্ত হয়ে দাঁড়াতে গিয়েও পারল না, পড়ে যাচ্ছে বারবার। শান্ত আহানার হাত ছাড়েনি এখনো, পিঠের ওপর দিয়ে হাত নিয়ে শক্ত করে ধরল। আহানা আর শান্ত চুপচাপ হেঁটে চলেছে। দুজনের একজনের মুখেও কোনো কথা নেই। আশ্রমে এসে শান্ত আহানাকে সেই রুমে নিয়ে আসলো। টেবিল থেকে এক গ্লাস পানি এনে আহানার দিকে বাড়িয়ে ধরল। আহানা পানির গ্লাসটা নিয়ে চুপ করে বসে আছে। শান্ত রুম থেকে বেরিয়ে গিয়ে আশ্রমের রান্নাঘর থেকে এক প্লেট খাবার নিয়ে আসলো। আহানা পানি খেয়ে এখনো কাঁদছে। শান্ত চেয়ার টেনে ওর সামনে সামনে বরাবর বসলো। ভাতের লোকমা বানাতে বানাতে বলল, যখন আমি কাঁদছিলাম, কিছু খেতে চাইতাম না, তখন আমার মা আমাকে নিজের হাতে খাইয়ে দিত। তুমি বলেছিলে তোমাকে কেউ নিজের হাতে খাইয়ে দেয়নি, চলো আজ আমি তোমাকে খাইয়ে দিব। শান্ত আহানার মুখের সামনে লোকমা ধরল। আহানা চোখ মুছে বলল, না, দরকার নেই, আমি নিজে খেতে পারবো। তুমি নিজের হাতে খেতে গেলে কম খাবা, আমি তোমাকে বেশি করে খাইয়ে দিব। শান্ত আহানার মুখে লোকমা দিয়ে দিল। আরিফ আঙ্কেল দরজার পাশে দাঁড়িয়ে ওদের দেখছে। শান্ত একেবারে ওর মায়ের মতো হয়েছে। ওর মায়েরও অন্যের কষ্ট সহ্য হতো না। সবাইকে এমনভাবে ভালোবাসতেন যেন সবাই তার আপন। আপনার জ্যাকেট রেখে দাও, ঢাকা ফিরলে দিয়ে দিও না হয়। আর তোমার ওড়না তো আমি ছিঁড়ে ফেলেছিলাম। আমার কাছে আরেকটা জামা আছে, ওর ওড়না পরবো আপাতত। ঠিক আছে। শান্ত আহানাকে পুরো খাবার খাইয়ে ঔষধ খাইয়ে ওকে ঘুমাতে বলে রুম থেকে বেরিয়ে গেল। অনেক অনেক কান্না করার ফলে আহানা বালিশে মাথা রাখতে ঘুম এসে গেল তার। শান্ত আস্তে করে আবার রুমে এসে লাইট অফ করে চলে গেল। আঙ্কেল, আমি আসি, কাল তো ঈদ, কাল আবার দেখা হবে নামাজের সময়। আচ্ছা বাবা। শান্ত চলে গেল বাসার দিকে। বাসায় ফিরে দেখলো সায়ন ডাইনিং এ বসে খাচ্ছে, বাবা টিভি দেখতেছেন। শান্তকে দেখে ওকে টেনে এনে ডাইনিং এ বসালো। মুরগির লেগ পিসটা শান্তর খুব প্রিয়, আর শান্তর বাবারও। শান্তর মা সবসময় একটা মুরগি রাঁধলে লেগ পিস দুটো শান্ত আর তার বাবাকে দিতেন। চোখ বন্ধ করে স্মৃতি মনে করে মুচকি হেসে চোখ খুলে দেখলো ওর পাতে মুরগির অন্য একটা পিস, লেগ পিস বাবার পাতে আর আরেকটা সায়নের পাতে। বাবার এদিকে খেয়াল নেই, তিনি আশ্রমের কথা বলতেছেন আর খাচ্ছেন। শান্ত চুপচাপ খেয়ে নিজের রুমে আসলো। খালা কফি দিয়ে গেছেন। শান্ত কফিটা নিয়ে জানালার দিকে তাকিয়ে বসে আহানার কথা ভাবতে লাগলো। না জেনে ওকে এতদিন অনেক কষ্ট দিয়েছি, এখন তো মনে হয় আমি ছাড়া ওর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। আমার উচিত ওকে আগলে রাখা। কফি শেষ করে সিগারেট নিতেই দরজায় নক হলো। বাবা কোমরে হাত দিয়ে এসে শান্তর হাত থেকে সিগারেট নিয়ে নিলেন। তোকে মানা করি নাই, খাবি না এসব? বাবা, খেতে দাও না, এটা খেলে শরীর ভালো থাকে আমার। শান্ত, এটা কোনো ওষুধ না, ওকে আমাকে বোঝাতে হবে না, রাত হয়েছে, শুয়ে পড়ো। কাল সকাল থেকে অনেক কাজ, বাবার কথা রক্ষার্থে শান্ত চাদর টেনে শুয়ে পড়লো। পরদিন সকাল সকাল পাঞ্জাবি পরে বাবার সাথে গেল ঈদের নামাজ পড়তে। আহানা একটা ছোট বাচ্চার সাথে ছোটাছুটি করেছে। দৌড়াতে দৌড়াতে একদম শান্তর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। শান্ত আশ্রমে এসে এতক্ষণ আহানার দুষ্টুমি দেখতেছিল। পরনে তার সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, ঠোঁটের কোণে বাঁকা হাসি, হাতে জায়নামাজ। আহানা অবাক হয়ে তাকিয়ে থেকে চোখ নামিয়ে চলে যেতে নিতেই শান্ত দাঁড়াতে বলল, কি সালাম দিবে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাও তোমার ঈদ সালামি। লাগবে না, আরে রাখো রাখো। শান্ত আহানার হাত টেনে ধরে 5,000 টাকা ওর হাতে ভিতরে ঢুকিয়ে দিল। আহানা শান্তর দিকে ভ্রু কুচকে তাকিয়ে হাতে টাকাগুলোর দিকে তাকালো। এত টাকা দিলেন কেন? লাগবে না। দিয়ে ফেলেছি, কিছু করার নাই, বাই বাই। শান্ত নিমেষেই উধাও।
আহানা টাকাগুলোর দিকে চেয়ে মুখ গোমড়া করে চলে গেল। শান্ত পাঞ্জাবি চেঞ্জ করে হাফ প্যান্ট আর টি শার্ট পরে নিয়ে দূরের মাঠটায় গোস্ত কাটতে বসে গেল। আহানা আপু, চলো না দেখবো। না, আমার ভয় করে এসব দেখতে। তন্নি, তুমি যাও। না, তোমাকে নিয়েই যাব। তন্নি আহানার হাত টেনে মাঠের দিকে নিয়ে গেল। এত সব মানুষের ভিড়ে আহানার চোখ পড়ল শান্তের ওপর। শান্ত দাঁত কেলিয়ে গোস্ত কেটে যাচ্ছে। হঠাৎ দক্ষিণা হাওয়ার বুকটা কেঁপে উঠতেই সামনে তাকালো সে। আহানার চোখ বড় করে তাকিয়ে আছে। হাসবে কি কাঁদবে বুঝতেছে না। হাফ প্যান্টে শান্তকে যা লাগতেছে না। শান্ত লজ্জায় লাল হয়ে আরেক দিকে ফিরে বসে পড়ল। আহানা ফিক করে হেসে দিয়ে চলে আসলো ওখান থেকে। বিকালের দিকে ছাদে এসে বসে আছে শান্ত। এখানে ভালো লাগতেছে না। এত এত সমস্যা এই বাড়িতে। এখন মনে হচ্ছে জব নিতেই হবে তাড়াতাড়ি করে। যাওয়ার সময় আহানাকে সাথে নিয়ে যাব। একা যেতে দিব না। নওশাদ ফোন দিয়ে বকাবকি শুরু করে দিছে। শান্ত কেন সকাল থেকে একবারও ফোন করেনি। জানের দোস্ত না ছাই এসব বলে যাচ্ছে সে। শান্ত অনেক করে কনভিন্স করলো। ওকে এটাও বলল যে ঢাকায় ফিরে ওকে নিয়ে ঘুরতে যাবে। আহানা তার সালেহা মায়ের কবরটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে। কাল মৃত্যুবার্ষিকী ওনার। আহানা নিজের হাতে রান্না করবে। সবাই প্লেট নিয়ে বসে গেছে দুপুরের খাবার খাওয়ার জন্য। শান্ত পকেটে হাত ঢুকিয়ে এদিক ওদিক দেখে সব তদারকি করে যাচ্ছে। আহানার প্লেটটা ওর রুমে রাখা। সে গেছে হাত ধুতে। শান্ত উকি দিয়ে দেখলো প্লেটে অল্প গরুর গোস্ত আর আলু ছাড়া কিছুই নেই। রহিমা খালাকে ডেকে আরেক বাটি গোস্ত এনে রাখলো পাশে। তারপর চলে গেল। আহানা হাত ধুয়ে এসে বলল, ও মা, এত গোস্ত আসলো কই থেকে? রহিমা খালা বলে গেছেন উপর পক্ষের কড়া আদেশ, বেশি গোস্ত দেওয়া হয়েছে ওকে। উপর পক্ষ মানে? রহিমা খালা মুচকি হেসে চলে গেলেন, কিছু বললেন না। ও মা, এতে সবার হলোটা কি বুঝি না আমি। আহানা বিকেলের দিকে হাঁটতে হাঁটতে সেই ডোবার কাছে আসলো। এটা এখন আর ডোবা নেই, পরিষ্কার হয়ে গেছে সব। ঘাটও লাগানো হয়েছে। আহানা নিচে নেমে ঘাটে বসে ডোবার দিকে তাকিয়ে রইল। কেউ যদি বলে তাকে আমি এই ডোবায় আবার ফেলতে পারি। আহানা চমকে পেছনে তাকালো। শান্ত দাঁত কেলিয়ে ওর পাশে এসে বসলো। তো কি খবর ম্যাডাম, কি ভাবেন? আপনি এখানে কি করেন? আমার ইচ্ছা, তোমার কি? এটা তোমার ডোবা? আপনি কি ঠিক করে কোনো কথাই বলতে পারেন না? না, যেমন তুমিও পারো না। কাল রেডি হয়ে থেকো, একসাথে ঢাকায় ফিরবো। আপনার মাথা ঠিক আছে? কাল সালেহা মায়ের মৃত্যুবার্ষিকী, আমি কাল যেতে পারবো না। সেটা তো আমিও জানি। সারাদিন থেকে রাতে রওনা দিব কেমন? আমি আপনার সাথে ইম্পসিবল। কেন? শান্ত জ্যাকেট টেনে চোখ মেরে বলল, আমাকে কি তোমার ভাল লাগে না? অবশ্য রতনের রতন চেনে। তুমি আমাকে দেখে কিরাশিত হবেই বা কেন? যান আপনি, আমি একা যেতে পারবো, এসেছিও একা। ও তাই? তোমার টিকিট আছে তো? ফিরতি টিকিট? আহানা চোখ বড় করে ভাবলো, সত্যি তো? আমার কাছে তো ফিরতি টিকিট নেই। আমি তো আসার সময় রিকোয়েস্ট করে একটা সিট পেয়েছিলাম। কেউ যদি বলে তাকে আমি একটা টিকিটের ব্যবস্থা করে দিতে পারি। নো থ্যাঙ্কস। কথাটা বলে আহানা উঠে চলে গেল। আরে দাঁড়াও, কিভাবে ঢাকা ফিরবে সেটা তো বলো। আপনার জানার দরকার নেই। উফ, এই মেয়েটা এত নাছোড়বান্দা। শান্ত পকেটে হাত ঢুকাতে চমকে গেল। পকেট থেকে বের করে দেখলো 5,000 টাকা। এগুলো তো আমি আহানাকে দিয়েছিলাম, আবার ফেরত দিল। টাকা নিলে কি হয় আমি বুঝি না, সব সময় ফেরত দেয়। আর আমার পকেটে টাকা রাখলো কখন, আমি তো টের পেলাম না। পরের দিন ছোটখাটো আয়োজন শুরু হয়ে গেল। আহানা নিজের হাতে রান্না করছে। শান্ত আশ্রমের বাচ্চাদের সাথে মজা করতেছে। আহানাকে সাহায্য করার জন্য রহিমা খালাও আছেন। শান্ত মাঝে মাঝে রান্নাঘরের দিকে এক পলক তাকায়। আহানার ওড়না কোমরে বেঁধে রাখতেছে মন দিয়ে। প্রতি বছর সালেহা মায়ের মৃত্যুবার্ষিকীতে আল্লাহর রাস্তে আশ্রমে সবার জন্য রান্না করা হয়। এবছর আহানা আছে বলে সে রাঁধতেছে। শান্ত মায়ের কবরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। হঠাৎ মনে হলো মা হাসতেছে ওর দিকে তাকিয়ে। শান্ত লুকিয়ে কিছু করলে মা যেমন করে হাসতো,
এখন তেমন করেই হাসলো। শান্ত চমকে গিয়ে এদিক ওদিক তাকালো, মাকে আর দেখতে পেল না। মাঝে মাঝে এরকম চোখের সামনে মাকে দেখতে পাই সে। মনের ভ্রম। মা এমন করে হাসলো কেন? আমি তো কিছু লোকাই করি নাই। নাকি আহানাকে নিয়ে আমার সাথে মজা করলো? উফ মা, তুমিও না। তুমি তো জানো আহানা আমার টাইপের না। আমার মাথায় ও রাগ চেপে থাকে, আর ওর মাথায় ও। ওর সাথে কি আমাকে মানাবে? খুদাই হাসলা আর আমাকেও লজ্জায় ফেললা। রান্না শেষে সবাই বসে পড়লো খাওয়ার জন্য। শান্ত একটা প্লেট নিয়ে বাচ্চাদের পাশে বসে বসে গেল। আহানা নিজের হাতে সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। শান্ত সামনে এসে 1 চামচ দিতেই ও বলল, ঝাল বেশি দাওনি তো? বাচ্চাদের জন্য আলাদা করে কম ঝাল দিয়ে বানানো হয়েছে। আহানা কথাটা বলে চলে গেল। শান্ত ভাবনায় পড়ে গেল। আহানা এটা কি বলল? আমি বাচ্চা? ও নিজেই তো বাচ্চা। আমি তো ওর থেকে 5 থেকে 6 বছরের বড়, আর ও আমাকে বাচ্চা বলল। দেখাবো মজা। আজ পুকুরে চুবাই ওর কটু কথার ওর কটু কথার জেদ উঠাবো আমি। আহানা নিজেও খেতে বসলো সবাইকে খেতে দিয়ে। খাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়লো। দুপুরের ঘুম, বাইরে কড়া রোদ। আহানা মগে করে পানি নিয়ে বের হলো মুখ ধোয়ার জন্য। রান্না করার সময় ধোয়া চোখে মুখে ঢুকে এখন চোখ খচখচ করছে। মুখে পানি দেওয়ার আগে শান্ত এসে দাঁড়ালো ওর সামনে। কি? আমি বাচ্চা? কে বলল? তাই নাকি? চুপ। তোমাকে বলছি না আমাকে নিয়ে মজা করবা না? ওইবার তো ছাদ থেকে ফেলবো বলেছিলাম, এবার পুকুরে ফেলে দিব। শান্ত আহানার হাত মুঠো করে ধরতেই আহানা ভয়ে হাতের মগের সব পানি শান্তর গায়ে মেরে দিল। শান্ত চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে আহানার হাত ছেড়ে দিয়ে হাত দিয়ে মুখ মুছতেছে। আহানা এক দৌড়ে পালালো। আজ তোমাকে কে বাঁচাবে আহানা? শান্ত দৌড় দিল। আহানা দৌড়াতে দৌড়াতে অনেক দূর চলে এসেছে, আশ্রমের বাইরে। আশেপাশে শান্তকে দেখা যাচ্ছে না। উফ, বাঁচলাম। আহানা একটু এগিয়ে দেখতে যেতেই কেউ একজন পেছন থেকে হাত টেনে ওকে কাছে নিয়ে আসলো। আপনি এখানে? আমি। তুমি আমাকে পানিতে ভিজাইছো না, আমিও তোমাকে ভিজাবো। শান্ত ক্ষেতের কাছে আহানাকে টেনে নিয়ে গেল। এই প্লিজ হাত ছাড়ুন, আর কখনো এমন করব না, সত্যি। শান্ত দাঁত কেলিয়ে খেতে থাকা মোটর চালু করে দিল। আহানা নিজেকে ছাড়ানোর সব চেষ্টা করতেছে। শান্ত এত শক্ত করে আহানাকে ধরেছে যে নিজেকে ছাড়ানোটা তার সাধ্যে নেই। শান্ত শান্ত আহানাকে টেনে মোটরের সামনে দুম করে ফেলল। আহানা হাত দিয়ে মাথা ঢেকে বসে আছে, পানিতে ভিজে অবস্থা টুইটুম্বুর। প্লিজ পানি বন্ধ করেন, আর আপনাকে ভিজাবো না, সরি। না, আমার রাগ যাওয়া পর্যন্ত ভিজো। শান্ত খেতে নেমে একটা খুঁটির সাথে খড়কুটো দিয়ে আহানার হাত বেঁধে দিয়ে আবারও উঠে গেল। পাশে একটা আম গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। আহানা ভ্রু কুঁচকে ওর দিকে চেয়ে হাত খোলার চেষ্টা করছে খুঁটিটার থেকে। চরের শোধ নেওয়া হয়ে যাবে আজ। আপনি খুব খারাপ একটা লোক, খুব খারাপ। আপনাকে আমি ভালো মনে করেছিলাম। হ্যাঁ, তাই তো আমাকে মগের পানি দিয়ে ভিজাই দিছিলা। আপনি বলেছিলেন পুকুরে চুবাবেন, তাই তো। সত্যি কি পুকুরে পুকুরে চুবাইতাম? আমি তো জানি তুমি সাঁতার জানো না। বেশি বকবক না করে পানি বন্ধ করে দেন, আমার মাথা ধরেছে। একসাথে চা খাবো, মাথা ব্যথা চলে যাবে। শেষে উপায় না পেয়ে আহানা বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে, হাত পা ছড়িয়ে কাদায় ছড়াছড়ি করে ফেলতেছে। শান্তর এবার দয়া হলো, উঠে এসে পানি বন্ধ করে আহানার দিকে হাত বাড়িয়ে ধরলো। নাও ওঠো, তোমার শাস্তি শেষ। আহানা চোখ রাঙিয়ে কিছুক্ষণ চেয়ে থেকে মুচকি হেসে দিয়ে শান্তর হাত ধরে টান দিয়ে নিচে ফেলল। ওকে। আহানার হাতের বাঁধনও খুলে গেছে ততক্ষণে। আল্লাহ, আমার নাক! হিহি, বেয়াদব মেয়ে কোথাকার! নাক মনে হয় ফেটে গেছে আমার। উফ! আহানা নিচে থেকে হাত দিয়ে কাঁধে নিয়ে শান্ত সারা মুখে মাখিয়ে দিল হাসতে হাসতে। ছি, এসব কি করতেছো? থামো, ইয়াক! আর ভিজাবেন আমাকে? আহানা উঠে গিয়ে মোটর আবার চালু করে দিল। তারপর এক দৌড়ে পালাতে যেতে নিতেই শান্ত উঠে এসে আবার ওর হাত মুঠো করে ধরে ফেলল। আমাকে কাদা লাগাইতেছো? আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব?
শান্ত আহানার হাত দুটো চেপে ধরে ওকে দুম করে কাদার সাথে লাগিয়ে ধরলো। কি হলো মিস আহানা, চিৎকার করবেন না? আহানা শান্তর হাত ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। শান্তর সাথে পেরে উঠছে না, কি বলবে সেটাও জানে না। শেষে শান্ত হেসে দিয়ে হাত ছেড়ে দিল ওর। দুজনে কাদায় পড়ে ভূত হয়ে গেছে। পানিতে আবার সব কাদা চলে গেছে গায়ের থেকে। হয়েছে, আজকের জন্য ফাইট অফ। যাও, জামা চেঞ্জ করে আসো, আমিও যাই। শান্ত চুল ঝাড়তে ঝাড়তে চলে গেল। আহানার মন যাচ্ছে হাত পা ছড়িয়ে কাদা শুরু করে দিতে। এই ছেলেটা এতটা বেয়াদব কেন? সে আশ্রমে ফিরে আসতেই দেখলো তন্নি সহ আরো অনেক কোমরে হাত দিয়ে ওর দিকে চেয়ে আছে। আহানা হালকা কেসে বলল, ওই আসলে পুকুরে পড়ে গিয়েছিলাম। তাই নাকি? তা কে বাঁচালো তোমাকে? তুমি তো সাঁতার জানো না। না, কিনারায় পড়ে গিয়েছিলাম, তাই তো নিজেই উঠতে পেরেছি। আহানা তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা লাগিয়ে ফেলল। ওদের থাকায় ওদের কথা জবাব দেওয়ার মুড নেই। মাথার আগে